আপনারা কি এমন কোনো কাহিনী শুনেছেন যেখানে একটি কোম্পানির মালিককে তার নিজের হাতে গড়া কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়? ঠিক কী কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল, আর আমি এমন কোন মহান ব্যক্তিরই বা কথা বলছি, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের সকলের পরিচিত সেই আধ খাওয়া আপেলের মালিক স্টিভ জবসের বাস্তব জীবনের উপর ভিত্তি করে নির্মিত সিনেমার এক্সপ্লেনেশন। আজকের গল্পটি এতই মাইন্ড ব্লোয়িং যে আমি চাচ্ছি আর কোনো প্রকার স্পয়লার না দিয়ে একদম শুরুতেই গল্পের ভেতর ডুবে যাই, কারণ আজকের গল্পটিকে এমনভাবে সাজানো হয়েছে যে স্ক্রিন থেকে আপনার চোখ সরাতেও কষ্ট হবে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেইন ভিডিওতে রিডাইরেক্ট হই। তো মুভির শুরু হয় 2001 সালের একটি দৃশ্য দেখানোর মাধ্যমে, যেখানে দেখা যায় অ্যাপল কোম্পানির সিইও স্টিভ জবসকে, যে তার সদ্য বানানো ইনভেনশনের ব্যাপারে স্পিচ দিচ্ছিল। সে বলছিল, আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন এক ডিভাইস যা মিউজিক ইন্ডাস্ট্রির ভেতর ঝড় তুলে দেবে। এখন থেকে আপনারা 1000-এরও বেশি গান আপনাদের পকেটের ভেতর রেখে দিতে পারবেন। শুধু তাই না, বরং আপনারা আপনাদের ইচ্ছা মতো গান যখন তখন শুনতেও পাবেন। এই বলে তিনি তার নতুন ইনভেনশন আইপড সকলের মাঝে রিভিল করেন। এরপর সিন চলে যায় 27 বছর পেছনে। সে সময় কম্পিউটার টেকনোলজি এখনকার মতো এতটাও ডেভেলপ হয়নি। তখন আমাদের দেখানো হয় স্টিভ নামের একজন স্টুডেন্টকে, যে এবছরই আমেরিকার রিড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। কিন্তু প্রথম সেমিস্টারে সে অনুধাবন করতে পারে যে এসব ইউনিভার্সিটি থেকে পাশ করা মানে শুধুই চাকরির পেছনে ছোটা, এছাড়া আর কিছুই না। তাই স্টিভ চাচ্ছিল না এই ইউনিভার্সিটিতে পড়তে পড়তে সে তার বাবার সকল সেভিংস সব শেষ করে ফেলবে। তাই সে সিদ্ধান্ত নেয় পড়ালেখাই ছেড়ে দেবে। এরপর স্টিভ বেশ অনেকদিন যাবৎ তার গার্লফ্রেন্ড ক্রিসেন ব্রেনান এবং তার বেস্ট ফ্রেন্ড ড্যানিয়েল কোটকার সাথে বাজে ড্রাগসের নেশায় জড়িয়ে পড়ে। তখন তার নিজের ভবিষ্যতের জীবন নিয়ে বিন্দুমাত্র চিন্তা ছিল না, আর লক্ষ্য থাকা তো দূরের কথা। এরপর স্টিভ ক্যালিগ্রাফি নামক আর্টের ব্যাপারে জানতে পারে। তারপর থেকে এই ক্যালিগ্রাফি আর্ট তার বেশ ভালো লাগতে শুরু করে, তাই সে এরপর এই কাজেই মনোনিবেশ করে। এমনকি স্টিভ একটি ক্যালিগ্রাফি ক্লাসে জয়েন হয়ে নিয়মিত ক্লাসও করত। এছাড়াও তার কম্পিউটার ও টেকনোলজি সায়েন্সেও কিছুটা ইন্টারেস্ট ছিল, তাই সে এই বিষয়ে বেসিক নলেজ জানার জন্য লুকিয়ে লুকিয়ে তার পূর্বে অ্যাডমিশন নেওয়া ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করত। একটা সময় স্টিভ স্পিরিচুয়াল এবং ফিলোসফিতেও জ্ঞান অর্জন করার জন্য মনোবিজ্ঞান বিষয়ে চর্চা করতে থাকে। আর এই সুবাদে সে মানুষের মানবিক জীবনের স্বাদ পেতে তার বন্ধু ড্যানিয়েলের সাথে ইন্ডিয়া চলে যায়। আর সেখানে গিয়ে সে নিজের জীবনের নতুন মোড় অনুধাবন করতে পারে, যেখানে সে নিজের একটি গোল সেট করে, যেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো এরপর স্টিভ ইন্ডিয়া থেকে আবারও ইউএসএতে ব্যাক করে। এবার দেখানো হয় 1976 সালের একটি সিন, যেখানে স্টিভ আটারি নামক একটি গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে গেম ডিজাইনার পদে জয়েন হয়েছিল। আর এই আটারি গেম কোম্পানির নাম আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। তো এমনই একদিন স্টিভের সাথে এই কোম্পানির ডেভেলপারের মাঝে একটি বিষয়ে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের বিষয়টি ছিল, তারা খালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মডেলের সিমিলার স্ট্র্যাটেজির গেম ডিজাইন করত, যা পাবলিকের কাছে চরম বোরিং লাগতে শুরু করে। এই কথা শুনে আবার সেখানে এই কোম্পানির বস চলে আসলে স্টিভ বসকেও ছাড় দেয় না, সে তাকেও একেবারে বিনা তেলে কুক করে ছাড়ে। এক পর্যায়ে বস স্টিভকে জানায়, সে যদি সম্পূর্ণ নিজ উদ্যোগে তার ধারণা মোতাবেক একটি গেম ডিজাইন করে তার ডেডলাইনের আগেই ডেভেলপ করে দেখাতে পারে, তাহলে এই গেমের জন্য তাকে $5000 প্রদান করা হবে। বসের থেকে এই কথা শুনে স্টিভ ডিল ফাইনাল করে বাড়ি চলে আসে। সে যখন তার এই প্রজেক্ট নিয়ে কাজ করছিল, তখন তার ব্রেন সম্পূর্ণ এলোমেলো হয়ে যেতে থাকে, কারণ সে লজিক সার্কিটের সাথে তার ডিজাইন করা বোর্ডের কানেকশন কোনো মতেই দিতে পারছিল না। এজন্য সে তার পরিচিত একজন ইলেকট্রনিক সার্কিট স্পেশালিস্টের কাছে আসে, যার নাম ওজনিয়াক। স্টিভ তাকে সবকিছু খুলে বলে আর জানায়, এই কাজটি করে দিতে পারলে কোম্পানি তাকে $700 পুরস্কার দেবে, আর এই পরিমাণ টাকা তারা দুজনে ভাগ করে নেবে। কিন্তু এদিকে কথা হয়েছিল, গেম বানাতে পারলে কোম্পানি তাকে $5000 প্রদান করবে, আর সে ওজনিয়াককে বলেছিল তাকে $700 দেওয়া হবে, যদিও এটা ছিল তার বিজনেস প্ল্যান। তো যাই হোক, এরপর ওজনিয়াক স্টিভকে তার গেম প্রোগ্রামিং এর জন্য একটি সুন্দর লজিক সার্কিট তৈরি করে দেয়। সার্কিটের কাজ শেষে স্টিভ ব্রেকআউট নামের একটি আইডিয়াল স্ট্র্যাটেজির গেম বানিয়ে ঠিক 4 দিনের ভেতরে তার বসের সামনে প্রেজেন্ট করে। এই গেমটি দেখে বস রীতিমতো স্টিভের উপর প্লিজড হয়ে যায় এবং ডিল মোতাবেক তাকে $5000 পুরস্কৃত করে। আর এদিকে স্টিভ কথা মতো ওজনিয়াককে তার বলা $700-এর 50% অর্থাৎ $350 দিয়ে দেয়, আর বাকি টাকাগুলো সে তার নেক্সট প্রজেক্টের জন্য জমা রেখে দেয়। তখন হঠাৎ স্টিভের চোখ যায় ওজনিয়াকের রুমে থাকা একটি সার্কিট বোর্ডের দিকে।
ওজনিয়াককে এটার বিষয়ে জিজ্ঞাসা করলে ওজনিয়াক জানায় এটা হলো একটা কম্পিউটার টার্মিনাল বোর্ড, যেটাকে টিভির ডিসপ্লের সাথে সরাসরি কানেক্ট করে ভিজুয়াল আনা যায়। ওজনিয়াক মূলত একটি অপারেটিং সিস্টেম বানানোর চেষ্টা করছিল, আর এসব দেখে স্টিভের ব্রেইন খুলে যায়। সে মূলত কোনো কোম্পানির আন্ডারে না থেকে নিজেই কিছু একটা করার কথা ভাবছিল। তাই সেই প্রেক্ষিতে স্টিভের মাথায় একটি বুদ্ধি আসে। সে ওজনিয়াককে খুবই আগ্রহের সাথে জানায় বর্তমানে কেউ বাণিজ্যিক ভিত্তিতে এখনো পর্যন্ত পার্সোনাল কম্পিউটার বানিয়ে সেল করেনি। কম্পিউটার শুধুমাত্র বড় বড় ইন্ডাস্ট্রিতেই ব্যবহৃত হয়ে আসছে। এর জন্য কম্পিউটারের ইউজাবিলিটি সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। তারা যদি দুজনে মিলে পার্সোনাল কম্পিউটার তৈরি করে তা বাজারে বিক্রি করে, তাহলে এটা তাদের লাইফ চেঞ্জিং মোমেন্ট হতে পারে, কারণ এই উদ্যোগ এখনো পর্যন্ত কেউই নেয়নি। কিন্তু এই কথা শুনে ওজনিয়াক বলে, সাধারণ মানুষ তো কম্পিউটারের ব্যবহার জানেই না, তাহলে তারা কেনই বা তাদের বানানো কম্পিউটার কিনবে। এটা শুনে স্টিভ জানায় সাধারণ মানুষ কখনো কম্পিউটার ব্যবহারের সুযোগ পায়নি, সেজন্য কম্পিউটারের কাজ সম্পর্কে জানে না। কিন্তু আমরা যদি এটাকে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে এনে দিতে পারি, তাহলে এটা তাদের এবং আমাদের দুই পক্ষের জন্যই গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে। স্টিভের থেকে এসব কথা শুনে অবশেষে ওজনিয়াকও রাজি হয়ে যায় তার এই পরিকল্পনায়। তারপর স্টিভ ওজনিয়াককে সাথে করে তার কম্পিউটার প্রেজেন্টেশনের জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হোমব্রু কম্পিউটার ক্লাবে নিয়ে যায়। কিন্তু ওজনিয়াক তার প্রেজেন্টেশনের জন্য পুরোপুরি প্রস্তুত না থাকায় সে একটু আনকনফিডেন্ট ফিল করতে থাকে, যদিও স্টিভ তাকে যথেষ্ট মোটিভেট করে, কারণ তাদের প্রজেক্টটি আসলেই মানুষদেরকে চমকে দেওয়ার মতো ছিল। তো এমন সময় ওজনিয়াক তাদের প্রজেক্টের জন্য একটি সুইটেবল নাম খুঁজতে থাকে। তখন স্টিভ হুট করে অ্যাপল নামটি সিলেক্ট করে, কারণ সে জানায় অ্যাপল নামটি একদমই সহজ, ফ্রেন্ডলি এবং আলফাবেটিক্যাল ওয়ার্ডের সর্বপ্রথম ওয়ার্ড এটি। আর এটা এতটাই সহজ যে বাচ্চা থেকে বুড়া যে কেউ খুব সহজেই এটাকে মনে রাখতে পারবে। আর ঠিক এভাবেই আমাদের সকলের পরিচিত অ্যাপল নামের ইনভেন্ট হয়েছিল। এরপর অবশেষে তারা হোমব্রু কম্পিউটার ক্লাবে পৌঁছে যায়। এবার ওজনিয়াক তার প্রেজেন্টেশন সম্পর্কে স্পিচ দিলে সেখানে থাকা কোনো ব্যক্তি এটার উপর ইন্টারেস্ট ফিল করছিল না। তাই ওজনিয়াক অপমান বোধ করে তার প্রজেক্টটি নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় পল টেরেল নামের একজন লোক সেখানে চলে আসে এবং তাদেরকে জানায় এই প্রেজেন্টেশনটি কারোর ভালো না লাগলেও তার খুব পছন্দ হয়েছে, তাই সে যেন এই প্রজেক্টটি সম্পর্কে কাল তার সাথে দেখা করে। এই বলে লোকটি স্টিভকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্টিভ পল টেরেলের সাথে দেখা করে। তারা মূলত নিজেদের মধ্যে একটি বিজনেস কোলাবরেশনের ব্যাপারে কথা বলছিল, যেখানে এক পর্যায়ে টেরেল স্টিভকে বলে, আমি $500 বিনিময়ে তোমাদের বানানো 50টি অ্যাপল কম্পিউটার কিনতে চাই। এটা শুনে স্টিভ 2 মাসের মধ্যে 50টি কম্পিউটার তাকে প্রোভাইড করার কথা বলে তখনই ডিল ফাইনাল করে দেয়। এরপর স্টিভ তার বাবার গ্যারেজকে অ্যাপল কম্পিউটারের ওয়ার্কশপ বানিয়ে ফেলে, যেখানে তারা মন দিয়ে কম্পিউটার সার্কিট ডেভেলপ করত। স্টিভ অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভুলেও কড়া নজর দিত। তাই ওজনিয়াক তাকে বলে, আমরা এত সূক্ষ্মভাবে কাজ করলে 2 মাসের ভেতর 10টি কম্পিউটার বোর্ডও বানাতে পারবো না। এই কথা শুনে স্টিভ দ্রুত কাজ শেষ করার জন্য সেদিনই তার কলেজের কিছু বন্ধুদেরকে অ্যাপল ওয়ার্কশপে কাজের জন্য সামিল করে। কিন্তু এটাতে আবার ওজনিয়াক একটু দ্বিমত পোষণ করে, কারণ সে বলে, তোমার এতগুলো বন্ধুকে বেতন দেওয়ার মতো একটা পয়সাও কিন্তু আমাদের পকেটে এই মুহূর্তে নেই। এটা শুনে আবার স্টিভ জানায়, আর যদি 2 মাসের মধ্যে আমরা আমাদের প্রজেক্ট ফিল আপ না করতে পারি, তাহলে আমাদের পকেটে এই মুহূর্তে তো দূরের কথা, কখনোই আর 1 পয়সাও ঢুকবে না। এভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেলে স্টিভ এবং তার টিম ফাইনালি 50টি কম্পিউটার বোর্ড রেডি করে ফেলে। এরপর তারা সেগুলো নিয়ে হাজির হয় পল টেরেলের শপে। কিন্তু টেরেল তাদের এই কম্পিউটার বোর্ড দেখে কিছুটা নারাজ হয়, কারণ সে বলেছিল $500 ভেতর কিবোর্ড, মাউস এবং মনিটর সহ সম্পূর্ণ কম্পিউটারের সেটআপ রেডি করে দিতে, কারণ সে সময় সবাই তো কম্পিউটার সম্পর্কে এত গভীরে জানতো না। কিন্তু এদিকে স্টিভ ভেবেছিল পল শুধু কম্পিউটার সার্কিট বোর্ড বানানোর কথাই বলেছিল, তাই সে শুধু মাদারবোর্ড বানিয়ে নিয়ে চলে আসে। যদিও এখানে স্টিভ একটু মাইন্ড গেম খেলে খেলাটাকে বুদ্ধিমত্তার সাথে ঘুরিয়ে দেয়। সে বলে, আপনি কাস্টমারদেরকে এই কম্পিউটারের ডেমো দেখিয়ে এটার ইউটিলিটি সম্পর্কে বলবেন, আর এরপর কিবোর্ড, মাউস এবং মনিটর আলাদাভাবে সেল করে আরও বেশি ইনকাম করতে পারবেন। স্টিভের থেকে এই কথা শুনে পলের মুড চেঞ্জ হয়ে যায়, আর সে এবার খুশি মনে তার কথায় রাজি হয়ে যায়। আর এর মাধ্যমেই অ্যাপল কম্পিউটারের সর্বপ্রথম মডেলটি বাজারে নিয়ে আসা হয়। কিন্তু স্টিভ এখানেই থেমে থাকেনি, সে তার কম্পিউটারের মডেলকে আরও উন্নত করতে চাচ্ছিল। তাই সে এবার একজন স্কিল্ড কার টেকনিশিয়ান রোড বোল্টকে হায়ার করে নিয়ে আসে পরবর্তী প্রজেক্টের জন্য। স্টিভের নেক্সট প্রজেক্ট ছিল কম্পিউটার সার্কিট বোর্ডকে একটি ছোটখাটো বক্সে ইনস্টল করার, যেন তার পারফরম্যান্সও বৃদ্ধি পায়, আবার সার্কিট হিট
হিটও কম হয়, সেই সাথে সার্কিটে যেন নয়েজও কম থাকে। যদিও এই কাজটি তখন বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তারপরও রোড কাজটি করতে রাজি হয়। এবার স্টিভ তার অ্যাপল কম্পিউটার 2 এর বাজেটের জন্য বিভিন্ন জায়গায় কনজিউমার খুঁজতে থাকে, যেন তারা তার অ্যাপল কম্পিউটার 2 এর কিছু কপি কিনে নেয়। সে তার পূর্বের আটারি গেমস কোম্পানিতেও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবার আর কারোর সাথে তার কোলাবোরেশন হয় না, তাই সে অনেক ভেঙে পড়তে থাকে। ঠিক তখন তার বাড়ির সামনে দামি গাড়ি নিয়ে একজন ভদ্রলোক এসে হাজির হয়, যার নাম মাইক মার্কুলা। সে মূলত আটারি গেমস কোম্পানির মালিকের বন্ধু ছিল, আর স্টিভ 150 বারেরও বেশি আটারি গেমস কোম্পানিতে কল করায় ওই কোম্পানির মালিক মাইককে এখানে পাঠিয়ে দেয়। এরপর স্টিভ তার বাড়ির ডাইনিং রুমকে মিটিং রুম বানিয়ে মাইকের সাথে মিটিং করতে বসে। মাইক জানায় সে এর আগে ইন্টেল কোম্পানির মার্কেটিং অফিসার পোস্টে জব করেছে, আর এখন সে চাচ্ছে অ্যাপল কম্পিউটারে $90,000 ইনভেস্ট করতে। এত বড় টাকার অঙ্ক শুনে স্টিভের পুরো টিম মেম্বার্সরা হতবাক হয়ে যায়, কিন্তু স্টিভ এখানে বেশ ঠান্ডা থাকে। সে শান্তভাবে এবং একটু বুদ্ধি নিয়ে মাইককে তার অ্যাপল কম্পিউটার 2 এ $250,000 ইনভেস্ট করতে বলে, আর এটাও বলে ওই $250,000 তাকে 10% প্রফিটের সাথে ফান্ড করতে হবে, তাহলে তারা বাজারের ডিমান্ডের সাথে অ্যাপল কম্পিউটারের প্রোডাক্ট সেল করতে পারবে। এদিকে মাইকের ব্যাকগ্রাউন্ডও ছিল টেক রিলেটেড, আর সে অ্যাপল কম্পিউটারের পটেনশিয়াল সম্পর্কে বেশ ভালো করেই জানতো, এবং স্টিভ ও ওজনিয়াকের কাজ সম্পর্কেও তার বেশ ভালো কনফিডেন্স ছিল। তাই সে $250,000 এই ডিল ফাইনাল করে ফেলে। আর তখন ওজনিয়াক সহ স্টিভের পুরো টিমের সবাই এত বড় প্রজেক্ট পাস হয়ে যেতে দেখে অনেক খুশি হয়। আর না বললেই নয়, ওই সময়ের $250,000 সমান বর্তমানে আসে $14,15,000, যাকে টাকায় ক্যালকুলেট করলে আসে 17,18,00,000 টাকার মতো। আর আপনারা হয়তো এখানে বুঝতে পারছেন স্টিভের এই প্রজেক্টটি ইতোমধ্যে কত বড় আকার ধারণ করে ফেলেছে। আর এবার এত বড় একটি বাজেট পাস হওয়ায় স্টিভ প্রথমবারের মতো তার জীবনের লক্ষ্য খুঁজে পায়। কিন্তু কথায় আছে, ভালো সময় বেশিক্ষণ স্টে করে না। কিছুদিন পর জানা যায় স্টিভের গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু স্টিভ এখনই মানসিকভাবে প্রস্তুত ছিল না সন্তান নেওয়ার জন্য। এদিকে তার গার্লফ্রেন্ডের লয়ালিটির প্রতিও তার সন্দেহের জাগরণ হতে থাকে, তাই তার সাথেও স্টিভের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হয়। এবার আমাদের 1 বছর পর অর্থাৎ 1977 সালের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় স্যান ফ্রান্সিসকোর ওয়েস্ট কোস্ট এক্সিবিশন ফেয়ারের আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্বের অনেক পার্টিসিপেন্টসরা তাদের ইনভেনশন এক্সিবিশনে লঞ্চ করতে নিয়ে এসেছিল। আর সেখানে স্টিভও তার টিম নিয়ে অ্যাপল কম্পিউটার 2 লঞ্চ করতে এসেছিল। এক্সিবিশনে স্টিভ তার কম্পিউটার লঞ্চ করার আগ মুহূর্তে একটি ছোট্ট বক্তব্য রেখেছিল, যেখানে সে বলে, আমাদের এই অ্যাপল কোম্পানির মেইন টার্গেট হলো আপনাদের মতো সাধারণ জনগণের কাজকে অসাধারণে পরিণত করা। এখনো পর্যন্ত আমাদের আগে কেউ কম্পিউটারকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার সাহস করেনি, কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি আপনাদের কথা মাথায় রেখে, যেন আপনারা বাড়িতে বসেই কম্পিউটারের মাধ্যমে জটিল কাজের সহজ সমাধান করতে পারেন। তো বক্তব্য শেষে স্টিভ তার অ্যাপল কম্পিউটার 2 কে লঞ্চ করলে সেখানে থাকা সকলেই এই কম্পিউটারকে সাদরে গ্রহণ করে নিয়েছিল। সেই সাথে তখন সবারই ইন্টারেস্ট ছিল স্টিভের স্টলের প্রতি। স্টিভ এই এক্সিবিশনে জনগণের থেকে বেশ ভালো পজিটিভ রেসপন্স পেয়েছিল, আর সেই সাথে সেদিন থেকেই অ্যাপল কম্পিউটার একটা বড়সড় ব্র্যান্ডে পরিণত হয়েছিল। আর এজন্য স্টিভের আচরণেও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, যা তার বন্ধুরা আগে অবজার্ভ করেছিল। 3 বছর পর অর্থাৎ 1980 সালে অ্যাপল কম্পিউটার একটা জায়ান্ট কোম্পানিতে পরিণত হয়ে যায়, আর স্টিভ এবার লিজা কম্পিউটার নামক একটি প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে, যেখানে সে ছোট থেকে ছোট সকল বিষয়ের প্রতি কড়া অ্যাওয়ারেন্স রাখত। এই নতুন প্রজেক্ট নিয়ে মিটিংয়ের সময় স্টিভ সকলের উদ্দেশ্যে বলছিল, আমাদের অ্যাপল কম্পিউটার এখন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস টেকনোলজিতে পরিণত হয়েছে। মানুষ এখন শুধু অ্যাপলের প্রোডাক্টস প্রয়োজনে বা কাজ মেটানোর জন্যই ব্যবহার করে না, বরং তারা নিজেদের সোশ্যাল স্ট্যাটাস হাই দেখানোর জন্যও আমাদের প্রোডাক্টসের ইউজ করে। অ্যাপলের প্রোডাক্টস এখন মানুষের কাছে একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে, তাই আমাদের উচিত এখন থেকেই কাজে ম্যাক্সিমাম পারফেকশন আনার। সেজন্য আমরা আমাদের লিজা কম্পিউটারের সিস্টেম প্রোগ্রামকে আবারও চেঞ্জ করব। স্টিভ যেহেতু অতীতে ক্যালিগ্রাফি শিখেছিল, তাই এখানে সে কম্পিউটারের ফন্টের ডিজাইন উন্নত করার জন্য লিজা কম্পিউটারের প্রোগ্রাম দ্বিতীয়বার কোডিং করার কথা জানায়। কিন্তু এই কথাতে তার কোম্পানির মোস্ট স্কিল্ড প্রোগ্রামার রাজি হয় না। হঠাৎ সে বলে ওঠে, আমরা অনেক পরিশ্রম করে লিজা কম্পিউটারের এই প্রোগ্রাম ডেভেলপ করেছি, আবারও যদি পুরো সিস্টেমে নতুন প্রোগ্রাম তৈরি করে ইনপুট দেওয়া হয় তাহলে এটাতে অনেক সময় লাগবে এবং আমাদেরকেও আরো বেশি শ্রম দিতে হবে। এমনকি আমরা ডেডলাইনের আগেও এই প্রজেক্টটি কমপ্লিট করতে পারবো না। ওই প্রোগ্রামারের থেকে
থেকে এই কথা শুনে স্টিভ প্রচন্ড রেগে যায় এবং তখনই তাকে অপমান করে চাকরি থেকে বের করে দেয়, কারণ ওই প্রোগ্রামারের ডেডিকেশন ছিল শুধুমাত্র টাকার প্রতি, কোম্পানির ভিশনের প্রতি নয়। তো এরপর স্টিভের কলেজ ফ্রেন্ড ড্যানিয়েল কোটকা তার সাথে দেখা করতে আসে। ড্যানিয়েল মূলত অ্যাপল কোম্পানিতে ততটাও আগ্রহের সাথে কাজ করত না, সে শুধু অ্যাপল কম্পিউটার 2 রিপেয়ারের দায়িত্ব পালন করত। স্টিভ তাকে সেদিনের লাঞ্চে তার সাথে দেখা করতে বলে। এবার সিন শিফট হয়ে অফিসের দৃশ্যে যায়, যেখানে দেখা যায় একটি কেস ফাইল। স্টিভের গার্লফ্রেন্ড ক্রিসেন ব্রেনান ততদিনে একটি মেয়ে বাচ্চার জন্ম দিয়েছিল, যার নাম ছিল লিজা ব্রেনান, আর সে লিগ্যাল সাপোর্টের জন্য কোর্টে স্টিভের বিরুদ্ধে মামলা করে, কারণ স্টিভ তাকে এবং তার মেয়েকে অস্বীকার করেছিল। কিন্তু স্টিভ তখনও মানতে নারাজ যে লিজা ব্রেনান তারই সন্তান। সেখানে তার উকিল স্টিভকে বলে, তুমি এই মেয়ের বাবা কি বাবা নও সেটা তো কোর্টেই প্রমাণ হয়ে যাবে। এরপর সেদিন লাঞ্চে আমরা ড্যানিয়েলকে দেখি স্টিভের জন্য ওয়েট করতে। ড্যানিয়েল মূলত কোম্পানি থেকে নিজের লিগ্যাল স্বত্বাধিকার চাচ্ছিল, কিন্তু স্টিভ ড্যানিয়েলকে এতদিন জাস্ট একজন সাধারণ টেকনিশিয়ানের চোখে দেখে আসছে, তাই সে তাকে তেমন পাত্তা না দিয়ে সেদিনই ওজনিয়াক বাদে তার সকল বন্ধুকে কোম্পানির ফান্ড থেকে ইন্টারেস্ট দেওয়া বন্ধ করে দেয়। আর স্টিভের এই বন্ধুগুলো হলো সেই বন্ধু যাদেরকে সে একদম শুরুতে কাজে নিয়েছিল, যখন অ্যাপল কোম্পানি বলতে কিছুই এক্সিস্ট করতো না। কিন্তু স্টিভের এই ডিসিশনকে ওজনিয়াক অ্যাগ্রি করে না, আর সে বুঝতে পারে যত দিন যাচ্ছে কোম্পানি ততই বড় হচ্ছে, আর সেই সাথে স্টিভও দিন দিন বদলে যাচ্ছে। কিন্তু এটাতে স্টিভ জানায়, এখানে আমার কিছু করার নেই, কোনো কোম্পানি পরিচালনা করার ধর্মই এটা। তো নেক্সট সিনে দেখা যায় একটা বড় ওকেশনে অ্যাপল কোম্পানি একটি বিশাল রেকর্ড করে ফেলেছে, যেখানে এই কোম্পানি মাত্র 1 ঘন্টায় 46 লক্ষ শেয়ার বিক্রি করেছিল, যা তখন সকল নিউজের হেডলাইনে ছিল। আর অ্যাপল কোম্পানির এই সফলতার জন্য সকলে স্টিভকেই প্রাধান্য দিচ্ছিল। কিন্তু এটা দেখে ড্যানিয়েলের কাছে আনফেয়ার লাগে, তাই সে তখনই অ্যাপল কোম্পানি ছেড়ে চলে যায়। এর 2 বছর পর একটি আনএক্সপেক্টেড ঘটনার সম্মুখীন হয় অ্যাপল কোম্পানি। একটি বোর্ড মিটিংয়ে কোম্পানির শেয়ারার স্টিভ জবসের উপর প্রচন্ড রেগে যায়, কারণ তারা মাইকের মাধ্যমে এই কোম্পানিতে এতদিন ধরে $1 মিলিয়ন ইনভেস্ট করে এসেছে, কিন্তু স্টিভ পুরো 2 বছর সময় নিয়েও এখনো পর্যন্ত লিজা কম্পিউটার প্রস্তুত করতে পারেনি, যেখানে তাদের গ্রেটেস্ট কম্পিটিটর IBM নিজেদের কম্পিউটারকে বাজারে নিয়ে এসেছে। কিন্তু এই কথা শুনে মাইক জানায়, বহু বছর আগে যখন অ্যাপল কম্পিউটার 2 স্কুল, কলেজ, দোকানপাট, অফিস আদালত, হসপিটাল এবং বাড়ি সহ সব জায়গাতে পরিচিত হয়ে গিয়েছিল, তারপর থেকেই অ্যাপল কম্পিউটারের সাকসেস দেখে ইন্সপায়ার হয়েই IBM তাদের কম্পিউটার বানানোর প্রজেক্ট শুরু করে, এবং তখন তারা সফলভাবে পার্সোনাল কম্পিউটার বাজারজাত করছে। কিন্তু এই কথায় মন গলে না তার। মাইককে তিনি সাফ জানিয়ে দেন, যেহেতু স্টিভ 2 বছর সময় নিয়েও লিজা কম্পিউটারের প্রজেক্ট অ্যাকমপ্লিশ করতে পারেনি, তার মানে তাকে আর তার কোম্পানিকে কোনো মতেই এই শেয়ারিং ইনভেস্টে রাখা যাবে না। এরপর এইসব কথা মাইক স্টিভকে এসে জানায় এবং বলে, লিজা কম্পিউটারের শেয়ার থেকে অ্যাপল কোম্পানিকে সরিয়ে অন্য প্রজেক্টে ডাইভার্ট করা হয়েছে। আর এই নিউজ পেয়ে স্টিভ প্রচন্ড রেগে যায়, কারণ সে লিজা কম্পিউটার নিয়ে অনেক সিরিয়াস ছিল, কিন্তু এতই সিরিয়াস ছিল যে সে কোয়ালিটি কন্ট্রোল করতে গিয়ে কোয়ান্টিটিতে ফেল করে যায়। এরপর একদিন স্টিভ ম্যাকিন্টোশ নামের তার আরো একটি নতুন প্রজেক্টের কাজ দেখতে আসে, কিন্তু সে দেখে ম্যাকিন্টোশ প্রজেক্ট নিয়ে যারা কাজ করছিল তারা কেউই তেমন সিরিয়াস না, কেউ কার্ড খেলছে তো কেউ অফিসে বসে ঘুমাচ্ছে। স্টিভ এসব দেখে ম্যাকিন্টোশের প্রজেক্ট লিডার জেফের সাথে রাগারাগি করে। এবার স্টিভ ওইসব অলস কর্মীদেরকে কাজ থেকে বের করে দিয়ে তার কোম্পানির সবচেয়ে অ্যাক্টিভ কর্মীদেরকে খুঁজে বের করে তাদেরকে এই ম্যাকিন্টোশ প্রজেক্টের রেসপন্সিবিলিটি দিয়ে দেয়, কারণ সে এবার যে কোনো মূল্যে তার এই প্রজেক্টকে দাঁড় করাতে চাচ্ছিল। লিজা প্রজেক্ট থেকে বের হয়ে আসার পুরো 2 বছর কঠোর পরিশ্রম করার পর স্টিভ অবশেষে তার ম্যাকিন্টোশ প্রজেক্ট কমপ্লিট করে ফেলে। কিন্তু এরপরও বোর্ড মিটিংয়ে স্টিভকে ক্রেডিট দেওয়া হয় না, কারণ সে ইতোমধ্যে লিজা প্রজেক্টের জন্য অনেক লাখ ডলার খরচ করে ফেলেছিল, আর এখন এই ম্যাকিন্টোশ কম্পিউটারের জন্য অনেক ডলার খরচ করতে হচ্ছে। আর এই 2 বছরে IBM এর কম্পিউটার মার্কেটে একাই ডমিনেট করছে। IBM ইতোমধ্যেই পুরো কম্পিউটার জগতের কন্ট্রোল নিজেরা নিয়ে নিয়েছে, সেজন্য এখন জনগণকে বুঝিয়ে IBM এর পরিবর্তে ম্যাকিন্টোশ খাওয়ানো প্রায় অসম্ভব। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য স্টিভ প্রতিবারের মতো এবারও ঠান্ডা মাথায় অসাধারণ একটি বুদ্ধি বের করে। সে জন স্কালিকে অ্যাপল কোম্পানির CEO বানাতে চায়। এই জন স্কালি ছিলেন সে সময় পেপসি কোলা কোম্পানির প্রেসিডেন্ট, আর তার মার্কেটিং সেন্স ছিল অনেক হাই। সে অ্যাপল কোম্পানিতে যুক্ত হলে খুব সহজেই ম্যাকিন্টোশ কম্পিউটারের মার্কেটিং করে দিতে পারবে। যেমন কথা তেমন কাজ। স্টিভ কোনো মতে জন স্কালিকে কনভিন্স করে তার কোম্পানির CEO বানিয়ে দেয়। এরপর 1984 সালে স্টিভ এবং জন স্কালি একসাথে মিলে প্রথমবারের মতো ম্যাকিন্টোশ কম্পিউটার ওয়ার্ল্ড ওয়াইডলি লঞ্চ করে। তখন সবাই এই নতুন ইনভেন্ট দেখে অনেক বিমোহিত হয়।
তেমনই একদিন স্টিভ এবং জন স্কালির মাঝে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছিল, যেখানে জন স্কালি সিদ্ধান্ত নেয় সে ম্যাকিনটশ কম্পিউটারকে প্রয়োজনের তুলনায় অধিক মূল্যে মার্কেটে সেল করবে, কারণ স্টিভ ইতোমধ্যে ম্যাকিনটশ বানাতে অনেক এক্সট্রা টাকা খরচ করে ফেলেছিল। কিন্তু এই বুদ্ধি মোটেও পছন্দ হয়নি স্টিভের, সেজন্য তার সাথে জন স্কালির মধ্যে একটু কথা কাটাকাটির সৃষ্টি হয়। আর তখন থেকেই স্টিভের জীবনে নানান সমস্যার সৃষ্টি হতে থাকে। পরের দিন যখন স্টিভ অফিসে যায় তখন সে দেখে সকল এমপ্লয়ি খুবই চিন্তাগ্রস্ত ছিল, কারণ মাইক্রোসফট কোম্পানি তাদের কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার চুরি করে তা নিজেদের সিস্টেমে ইনস্টল করে রেখেছে। এজন্য স্টিভ সাথে সাথে মাইক্রোসফট কোম্পানির সিইও বিল গেটসকে কল করে তাকে অনেক ঝাড়ি মারে এবং এটাকে নিয়ে সে কোর্ট কেস করবে বলে জানায়। সেদিন আবারও বোর্ড মিটিং এর আয়োজন করা হয়, যেখানে পরিস্থিতি বেশ গরম হয়ে গিয়েছিল, কারণ ইতোমধ্যে তাদের দুটি প্রজেক্ট ইনকমপ্লিট রয়ে গেছে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা খরচ হচ্ছে। আইবিএম কোম্পানির সফলতার জন্য পিছিয়ে পড়ছে অ্যাপেলের প্রোডাক্টস, আর সেই সাথে অ্যাপল প্রোডাক্টসের সেল অর্ধেকেরও কমে চলে এসেছে। এজন্য তারা তাদের এই ডাউনফলের জন্য স্টিভ এবং তার ম্যাকিনটশ কম্পিউটারকেই ব্লেম করতে থাকে। কিন্তু স্টিভ জানায় দোষ তারও না, আবার তার ম্যাকিনটশ কম্পিউটারেরও না, দোষ হলো জন স্কালির। তার উদ্যোগে ম্যাকিনটশের প্রাইস রেঞ্জ বাড়ানোর কারণে বাজারে সেল কমে এসেছে অ্যাপল প্রোডাক্টসের। তো এরপর সেদিন রাতের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় স্টিভ তার কাজ করছিল, আর সেখানে হঠাৎ ওজনিয়াক এসে জানায় সে অ্যাপল কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে। এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে স্টিভ, কারণ সবার সাথে টক্সিক হলেও ওজনিয়াকের সাথে স্টিভের সম্পর্ক ছিল অনেক গভীর, তারা অনেক ভালো বন্ধু ছিল। ওজনিয়াকের এমন ডিসিশন নেওয়ার কারণ হলো স্টিভের একঘেয়েমি কর্মজীবন। ওজনিয়াক স্টিভকে জানায়, আমি আজ আমাদের এই অ্যাপল কোম্পানি ছেড়ে চলে যাচ্ছি। তুমি কাজের উপর এতটাই নেশাযুক্ত হয়ে পড়েছো যে বন্ধুত্ব নামক জিনিসটাকে ভুলেই গিয়েছো। কাজের জন্য তুমি আগামী 1 মাসে আমার সাথে দেখা পর্যন্ত করনি। এভাবে কখনোই কোনো সম্পর্ক টেকে না। আমার মনে হয় না এখানে আমার থাকাটা জরুরি, যেহেতু আমার প্রাপ্য সম্মান আমি পাচ্ছি না। এটা বলে ওজনিয়াক সেখান থেকে চলে যায়। এরপর স্টিভ প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, কারণ আজ এই কোম্পানির সফলতার পেছনে স্টিভের পর একমাত্র ওজনিয়াকই ছিল। সর্বপ্রথম তো ওজনিয়াকের কম্পিউটার বোর্ড থেকে ইন্সপায়ার হয়েই পার্সোনাল কম্পিউটার বানানোর কথা মাথায় আসে তার, কিন্তু এখন আর তার করার কিছুই ছিল না। সে জাস্ট নিজেকেই দোষ দিতে থাকে এই ঘটনার জন্য। আর স্টিভের অধপতন এখানেই থেমে থাকে না। পরবর্তী বোর্ড মিটিংয়ে জন স্কালি স্টিভকে সরাসরি বলে দেয় যে সেই হলো এই কোম্পানির সবচেয়ে বড় শত্রু। এই কথা শুনে স্টিভ রেগে গিয়ে বলে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল জন স্কালিকে এখানের প্রেসিডেন্ট বানানো। এরপর অ্যাপল কোম্পানির সকল এমপ্লয়িরা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। সেই সাথে এবার ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। জন স্কালি নিজের আধিপত্যকে ধরে রাখার জন্য আরও একটি বোর্ড মিটিং এর আয়োজন করে, এবং এবার সে স্টিভ এবং নিজেকে নিয়ে একটি ভোটিং এর ব্যবস্থা করে, যেখানে অধিকাংশ মেম্বার্সরা কোম্পানির সিইও বানানোর জন্য জন স্কালিকেই ভোট দিয়েছিল, এমনকি মাইক নিজেও। আর এই ভোটে হেরে গিয়ে নিজের ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিয়ে ওজনিয়াকের মতো স্টিভকেও বাধ্য হয়ে ছাড়তে হয় তার নিজের হাতে গড়া এই কোম্পানি, যে কোম্পানির জন্য সে দিনরাত কঠোর পরিশ্রমে নিমজ্জিত থাকত। তাকেই বের হয়ে যেতে হলো নিজ কোম্পানি থেকে। স্টিভ বাড়িতে এসে তার বাবার সেই পুরনো ওয়ার্কশপে যায়, যেখানেই প্রথম শুরু হয়েছিল স্টিভের কম্পিউটার বানানোর কাজ। সে তাদের শুরুর দিকের ছবিগুলো দেখে কেঁদে ওঠে, কারণ সে তার এত বছরের স্বপ্ন নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখতে পাচ্ছে। আর তখন স্টিভের বাবা সেখানে এসে ছেলেকে সান্ত্বনা দিতে থাকে। এবার আমাদের কিছু বছর পর 1993 সালের একটি সিন দেখানো হয়, যেখানে দেখা যায় অ্যাপল কোম্পানির শেয়ার ডাউনফল হওয়ার কারণে জন স্কালি এবং তার পুরো টিমকে কোম্পানি থেকে সরিয়ে নেওয়া হয়, এবং তার পরিবর্তে গিল অ্যামেলিও নামের একজন ব্যক্তি তার টিম নিয়ে নতুনভাবে অ্যাপল কোম্পানিতে যুক্ত হন। আর ততদিনে স্টিভ নেক্সট নামক আরও একটি নতুন কোম্পানি বিল্ড করে ফেলেছিল। এই কোম্পানির কম্পিউটারগুলোর বিশেষত্ব ছিল এই যে সেখানে নেক্সট জেনারেশনের অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়েছিল, যার ফলে এই কম্পিউটারগুলো ধীরে ধীরে ফেমাস হতে শুরু করে। এমনকি স্টিভ তার কোম্পানির জন্য পিকচার অ্যানিমেশন স্টুডিও কিনে ফেলেছিল, যারা মূলত কার্টুন অ্যানিমেশন বানাতো, এবং তাদের বানানো টয় স্টোরি নামক অ্যানিমেশন মুভিটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়েছিল। তো এই সময় স্টিভের আচরণের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। স্টিভ তার পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। স্টিভ তারপর লরেন পাওয়েল নামের একজনকে বিয়ে করেছিল, তাদের একটি ছেলেও ছিল। এমনকি স্টিভের আগের সন্তান, যাকে সে সন্তান হিসাবে অস্বীকার করেছিল, লিজা ব্রেনান, তাকেও স্টিভ নিজের মেয়ের মতো করেই ট্রিট করতে থাকে। এরপর একদিন অ্যাপলের নতুন সিইও গিল অ্যামেলিও স্টিভকে পার্সোনালি আবারও তার বানানো কোম্পানিতে রিজয়েন হতে বলে। কিন্তু স্টিভ শুরুতে অ্যাপল কোম্পানিতে ফিরে আসতে না চাইলেও গিলের জোরাজুরিতে এক পর্যায়ে সে তার নিজের কোম্পানিতে ফিরে আসে। কিন্তু প্রথম দিনেই মাইকের সাথে তার দেখা হয়। মাইককে দেখে
দেখে স্টিভ আবারও এই কোম্পানিতে রিজয়েন হওয়ার সিদ্ধান্ত নিয়ে টানাটানি শুরু করে, কারণ কিছু বছর আগেই মাইকই স্টিভের এগেনস্টে ভোট দিয়েছিল, এজন্য মাইকের প্রতি তার এখনও সেই অনীহা রয়েই গেছে। কিন্তু স্টিভের সাথে যখন এই কোম্পানির মেইন ডিজাইনার জোনাথনের সাথে পরিচয় হয়, তখন সে অ্যাপল কোম্পানিতে জয়েন হওয়ার জন্য আবারও মন মানিয়ে নেয়, কারণ এই জোনাথনের স্বভাব অনেকটাই স্টিভের মতোই ছিল। সেও তার কাজকে নিয়ে অনেক প্যাশনেট ছিল, সেজন্য জোনাথনের সকল কাজ স্টিভের কাছে বেশ ভালো লাগতো। আর তখন থেকেই স্টিভ অ্যাপল কোম্পানিতে অ্যাডভাইজার পোস্টে দায়িত্ব পালন করতে থাকে। এরপর একদিন স্টিভ যখন একা মনে গান শুনছিল, তখন মাইক এবং অ্যাপলের চেয়ারম্যান তার কাছে এসে বলতে থাকে অ্যাপল কোম্পানির শেয়ার অনবরত ডিক্রিজ হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে কোম্পানি কিছুদিনের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে, আর এই পরিস্থিতি থেকে একমাত্র স্টিভই কোম্পানিকে বাঁচাতে পারবে। তখন মাইক স্টিভকে বলতে থাকে এতদিনে স্টিভ যা যা হারিয়েছে সে তার সব কিছু আবারও ফিরে পেতে পারবে। এটা শুনে স্টিভ বলে আমি কিছুই হারাইনি, বরং অ্যাপলকে আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই বলে সে রেগে যায় এবং তার হেডফোনটি ডাস্টবিনে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর একদিন বোর্ড মিটিংয়ে স্টিভ জানায় সে তার নেক্সট কম্পিউটারের মাধ্যমে অ্যাপল কম্পিউটারের জন্য একটি শক্তিশালী প্রজেক্ট বানাবে, আর তাহলে কোম্পানি আবারও প্রাণ ফিরে পাবে। স্টিভের এই বুদ্ধি সকলের ভালো লাগে, তাই তারা আবারও ভোটিংয়ের মাধ্যমে গিল এমিলিওকে সিইও এর পদ থেকে সরিয়ে স্টিভকে তার পুরনো পজিশন ফিরিয়ে দেয়। স্টিভ আবারও অ্যাপলের সিইও হওয়ার পর একের পর এক সাহসী পদক্ষেপ নিতে থাকে। সে সর্বপ্রথম সকল অযোগ্য ও অপেশাদার এমপ্লয়ীদেরকে কোম্পানি থেকে বিদায় করে দেয়, আর যোগ্য এবং অ্যাক্টিভ এমপ্লয়ীদেরকে নিয়ে পুরো কোম্পানিকে নতুন রূপে সাজিয়ে তোলে, যেখানে সে তার পছন্দের ডিজাইনার জোনাথনকেও সামিল করেছিল। আবারও এভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্টিভ এবং তার পুরো টিম মিলে নতুন নতুন প্রোডাক্টস মার্কেটে লঞ্চ করতে থাকে, যেমন অ্যাপেলের আইপডস, আইম্যাক, আইফোন এবং ম্যাকবুক তখন মার্কেট কাঁপাতে শুরু করে। মানুষ তাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য এই আধ খাওয়া আপেলের লোগো সমেত ডিভাইস কেনার জন্য হুমড়ি খেয়ে পড়তে থাকে, আর এভাবেই অ্যাপল আবারও একটি স্ট্রং ব্র্যান্ডে পরিণত হয়। তো এর মধ্য দিয়ে এই মুভিটির হ্যাপি এন্ডিং আমরা দেখতে পাই। আমি মনে করি আজকের এক্সপ্লেনেশনটি আমার চ্যানেলের সবচেয়ে বেস্ট ইন্সপায়ারিং ভিডিও। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে সামান্য একটি ট্র্যাক্টর থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুপারকার তৈরির প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির জন্ম হয়েছিল। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি থামস আপ দিয়ে যাবেন, অ্যান্ড এরকম ভিডিও পরবর্তীতে দেখতে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। আল সি ইউ নেক্সট টাইম। টিল দেন টেক কেয়ার, বাই বাই।